দেখো, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো গ্যাস্ট্রিক গ্রন্থি। হ্যাঁ, তো আমরা তো জানি গ্যাস্ট্রো মানে পাকস্থলী। হ্যাঁ, গ্রিক শব্দ গ্যাস্ট্রো মানে পাকস্থলী, গ্যাসটার ল্যাটিন শব্দ এটা হলো পাকস্থলী। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থির এখানে যে বিষয়গুলো এমসিকিউর জন্য পড়তে হবে, তৃতীয় নম্বর লাইনে যে 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট হয়, মানে পাকস্থলী প্রাচীরে গ্যাস্ট্রিক পিট থাকে। পিট মানে গর্ত, পিট মানে গর্ত, মানে ধরো এটা পাকস্থলীতে এরকম আর কি গর্ত থাকে। হ্যাঁ, এগুলো পরিচিত। হ্যাঁ, কিন্তু কোনগুলোতে জায়গায় জায়গায় গর্ত না, এই যে গর্ত, এই গর্তগুলোকে পিট বলে। এই গর্তগুলোকে পিট মানে গর্ত। যেরকম গ্যাস্ট্রিক পিট থাকে, যেখান থেকে গ্যাস্ট্রিক জুস বের হয় আর কি। গ্যাস্ট্রিক পিট গ্যাস্ট্রিক গ্রন্থি ধারণ করে, এটা তো সমস্যা না। লাস্টের লাইনটা এমসিকিউ। একজন পূর্ণবয়স্ক মানুষ দিনে প্রায় 2 লিটার গ্যাস্ট্রিক জুস তৈরি করে। এটা মেডিকেলে 4 সালে আসছে। একজন পূর্ণবয়স্ক মানুষ দিনে প্রায় 2 লিটার গ্যাস্ট্রিক জুস তৈরি করে। এটা আসছে হলো মেডিকেল 4 সালে। আচ্ছা, এখন দেখো এখানে গ্যাস্ট্রিক গ্রন্থিতে যেই গ্রন্থিগুলো আছে, গ্যাস্ট্রিক জুস গঠন করে যে গ্রন্থিগুলো, তার মধ্যে একটা নাম হলো অবজেক্টিভ কোষ। এটার কিন্তু অনেক নাম। অবজেক্টিভ কোষেরই অপর নাম হলো প্যারাইটাল কোষ, এটাও মনে রাখতে হবে। হ্যাঁ, অবজেক্টিভ কোষের অপর নাম হলো প্যারাইটাল কোষ। আচ্ছা, তাহলে অবজেক্টিভ নামকরণটা কেন হয়েছে অনুমান করে বলতে পারবা? অবজেক্টিভ সাথে কিছু কানেকশন থাকে না। ও এই কাউসার পারছে। আজকে কিন্তু মেডিকেলের পরীক্ষা থাকলে কাউসারের ডিএমসি হয়ে যেত, হারালো। অবজেক্টিভ কোষটা এখান থেকে কোষগুলো থাকে, যারা হাইড্রোলিক ফর্ম করে সেই কোষের এই সামনের দিকটা চোখা হয়, চোখা হওয়ার নাম অবজেক্টিভ। কিন্তু এরা কি হাইড্রোলিক অ্যাসিড ধারণ করে, যদিও হাইড্রোলিক অ্যাসিড আসলে ধারণ করে না, করে হলো এরকম হবে না, এরকম একসাথে যদি হাইড্রোলিক অ্যাসিড হয়ে থাকে তাহলে ওই কোষ তো নষ্ট হয়ে যাবে, নিজেই ভুলে যাবে। বুঝছো, এইভাবে থাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে অবজেক্টিভ কোষের অপর নাম হলো প্যারাইটাল কোষ। এখন বলছে এরা হচ্ছে হাইড্রোলিক অ্যাসিড ও ইন্ট্রিনসিক ফ্যাক্টর উৎপাদন করে। অভ্যন্তরীণ উপাদান, ইন্ট্রিনসিক ফ্যাক্টর মানে অভ্যন্তরীণ উপাদান উৎপন্ন করে, যা ভিটামিন শোষণে সাহায্য করে। আচ্ছা, এরপরে দেখো মিউকাস কোষ। আমরা তো জানি যে কিছু কোষ থাকে যারা পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে, তাকে মিউকাস কোষ বলে। এটার ভিন্ন নাম নাই। আর্জেন্টাফিন কোষ, আর্জেন্টা মানে সিলভার আকস্মিক কোষ বা সাদা রং আকস্মিক বলা হয় আর্জেন্টাফিন কোষ। এরা সেরোটোনিন নিঃসৃত, এইটা কিন্তু মনে রাখতে হবে। আর্জেন্টাফিন কোষ সেরোটোনিন নিঃসরণ করে, এবং আরেকটা কাজ করে, সেটা হলো পাকস্থলী প্রাচীরে অবস্থিত বলয়াকার পেশিগুলো ছন্দময় সংযোজক পেরিস্টালসিস করে। আচ্ছা, এখন সেরোটোনিন মনে রাখতে হবে এইভাবে, আর্জেন্টিনায় সেরা। তাহলে এগুলো মনে রাখবে, আর্জেন্টিনায় সেরা, আর্জেন্টিনা সেরা, সেরা, আর্জেন্টিনা সেরা। তাহলে আর্জেন্টিনা কিন্তু সেরা হলো সেরোটোনিন, মনে থাকবে না? আর্জেন্টিনায় সেরা, আর্জেন্টিনা কোষ সেরোটোনিন। হ্যাঁ, এখন দেখো সেরোটোনিন কিন্তু এরা হলো এই সেরোটোনিনটা কিন্তু রক্তনালী সংকোচন প্রসারণ করতে দেয়। হ্যাঁ, সেরোটোনিন কিন্তু রক্তনালী সংকোচন প্রসারণ করতে পারে। তাহলে মনে রাখবা, যেখানে দন্তের সাথে তো সংকোচনই হয়, তাই না? সেরোটোনিন কিন্তু রক্তনালী সংকোচন করতে সাহায্য করে, সংকোচন প্রসারণ করতে সংকোচন শেষ হয়ে গেলে একটা পরীক্ষা দেবে। ঠিক, এর উপরে আগেও একটা কিছু অধ্যায় ছিল। আচ্ছা, এটা আপনি আগে অধ্যায়। আচ্ছা, এখন দেখো, এবার দেখো জাইমোজেনিক কোষ। জাইমোজেনিক কোষ এটা কি বলছে? জাইমোজেনিক কোষকে চিপকোষ বলে। জাইমোজেনিক কোষকে যে চিপকোষ বলে, এইটার আরও কিছু নাম আছে। জাইমোজেনিক কোষকে চিপকোষ বলে, আরেকটা নাম আছে জীবকোষ বলে। জাইমোজেনিক কোষ, জীবকোষ মানে তো বুঝতে পারতো প্রধান কোষ, তাই না? তাহলে জাইমোজেনিক কোষ বা জীবকোষ, এই কোষকে পেপসিনোজেন এবং গ্যাস্ট্রিক লাইপেজ উৎপন্ন করে। তাহলে হলো জাইমোজেনিক নামকরণটা কেন হলো? জাইমোস মানে আসলে
এনজাইম বুঝাই, হ্যাঁ এরা প্রধান এনজাইম ক্ষরণ করে, তাই এরকম নাম হচ্ছে। কার টিকা মনে রাখতে হবে। ও যে আরেকটা নাম বলছিলাম, জাইমোজেনিক কোষ, জীবকোষ, পেপটিক কোষ, অন্য হয়ে আছে। আরেকটা নাম হলো পেপটিক কোষ, এটা লিখে দাও। পেপটিক কোষ পেপসিন এনজাইম ক্ষরণ করে। তাহলে তিনটা নাম না, তিনটা নাম। পেপসিনোজেনটা কি? পেপসিনোজেন হলো নিষ্ক্রিয় আর পেপসিন হলো সক্রিয়। এনজাইম কোনটা? হ্যাঁ, এনজাইম হলো পেপসিন। পেপসিনোজেন মানে হলো যে নিষ্ক্রিয় পেপসিন, আর যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে অভ্যতা খায় তখন সক্রিয়। তাহলে এখানে এনজাইম কাজ করছে পেপসিন এনজাইম হ্যাঁ। না পেপসিনোজেন এনজাইম? পেপসিনোজেন কাজ করে না, পেপসিন এনজাইম পেপসিনোজেনকে পেপসিন বানায়। না ওটা না, এই যে ধরেন পেপসিনোজেন, পেপসিনোজেন, এই যে পেপসিনোজেন আছে, এই পেপসিনোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ক্ষরণ মিলিত হলে এটা তোমার পেপসিন। পেপসিনটা কি? পেপসিন হলো প্রোটিন জাতীয় একটা এনজাইম, যার হলো পেপসিন নাম কেন হয়েছে জানো? পেপটিক, পেপটিক মানেও কিন্তু পাকস্থলী বোঝায়, পেপটিক মানে পাকস্থলী বোঝায়, তার মানে হলো পাকস্থলীর এনজাইম পেপসিন। পেপসিন। তাহলে পেপসিনোজেন আর এইচসিএল মিলে পেপসিন বানায়, এরা হচ্ছে একটা এনজাইম পেপসিন এনজাইম। যে প্রোটিনকে এবারে প্রোটিন বুঝতে পারছো? আচ্ছা, তাহলে গ্যাস্ট্রিন কোষ, একে জি কোষ বলে, যেহেতু এরা হলো গ্যাস্ট্রিনে জি আছে তো তাই জি কোষ বলে। এগুলো গ্যাস্ট্রিন নামক হরমোন, গ্যাস্ট্রো অনেকে পাকস্থলী, তাই না? ইন মানে কি প্রোটিন, এই হরমোনটা প্রোটিন জাতীয়, তাই এরকম নাম হয়েছে। তারপরে হলো ইন্টারোক্রোমাফিন, ক্রোম মানে কি রঙিন, তার মানে হলো ইন্টারন মানে পরিপাক নালী, পরিপাক নালীতে এক ধরনের কোষ আছে যারা হলো একটু রঙিন ধরনের হয়। এরা কি করে? এরা হিস্টামিন নিষ্কারণ ও সংরক্ষণ করে। তাহলে এইগুলো, এটা কিন্তু একবার সৃজনশীলের জন্য আসছিল, হ্যাঁ, যে গ্যাস্ট্রিক গ্রন্থিগুলোর নামগুলো লিখে দেবো, হ্যাঁ, কাজ সহ লিখে দেবো, এগুলোর কাজ সহ মনে রাখবো। হিস্টামিন, হিস্টামিন কিন্তু হচ্ছে, হিস্টামিন নামকরণ কেন হয়েছে? এদের সংযোজন প্রসারণে ত্বরান্বিত করে এবং ইমিউন সিস্টেমের এটা ভূমিকা রাখে। যারা হিস্টামিন, তাহলে এরা কী করে? হিস্টামিন নিঃসরণ করে। হিস্টামিন কিন্তু যে কারো কারো দেখা যায় যে হাঁসের মাংস, গরুর মাংস খেলে অ্যালার্জির সমস্যা হয় না, এটা কিন্তু অতিরিক্ত হিস্টামিন বেড়ে গেলে এটা হয়। এটা হলো একটা প্রতিরক্ষার জন্য এক ধরনের প্রোটিন। হিস্টামিন নাম হচ্ছে কেন? হিস্টো মানে টিস্যু, আর অ্যামিন মানে হলো যে অ্যামাইনো অ্যাসিড, বিশেষ এক ধরনের অ্যামাইনো অ্যাসিড যারা প্রতিরক্ষায় ব্যবহার করে। এবার দেখো গ্যাস্ট্রিক কোষের উপাদান, পানির পরিমাণ কত পার্সেন্ট, অজৈব পদার্থ কত, জৈব পদার্থ কত, এটুকুই শুধু, আর লাগবে না। তবে এখানে পার্সেন্টেজটাই শুধু লাগবে, ভিতরে বর্ণনা আসে না। এবার দেখো গ্যাস্ট্রিক কোষের কাজ এটাও আসে না, শুধু লাস্টের লাইনটা মনে রাখবা যে গ্যাস্ট্রিক কোষে বিদ্যমান অন্তর্নিহিত বা ইন্টেনসিভ ফ্যাক্টর ভিটামিন B12 শোষণের জন্য অত্যাবশ্যক। ভিটামিন B12 হলো, ভিটামিন হচ্ছে বি এর অনেকগুলো ভাগ আছে, যেমন ভিটামিন 2, তারপরে ভিটামিন 6, হ্যাঁ, ভিটামিন 1ও আছে। তো এই টোটাল 12টা বি। হ্যাঁ হ্যাঁ ভাগ আছে। তাহলে এখন দেখো আন্তিক গ্রন্থি, এই আন্তিক গ্রন্থির প্রত্যেকটা নাম মুখস্থ করতে হবে। আন্তিক গ্রন্থি কী কী মোট, মানে অন্ত্রের মধ্যে যে গ্রন্থি আছে, অন্ত মানে নারী বলি, তাই না? এর মধ্যে যে যে গ্রন্থি আছে, যেমন দেখো ব্রাশ কোষ, কেন নাম হচ্ছে ব্রাশ কোষ? যে অন্ত্রের মধ্যে এক ধরনের কোষ যাদের চারিপাশে একদমই সূক্ষ্ম সূক্ষ্ম সুতার মতো গঠন থাকে, যে দেখে এটা ব্রাশের মতো লাগে, তাই এই কোষের নাম কি? ব্রাশ কোষ। তাই কোষের নাম ব্রাশ কোষ। তারপর হলো গবলেট কোষ। গবলেট কোষ নাম হচ্ছে কেন? গবলেট মানে পানপাত্র, মানে ওই যে যারা আর কি মদ টদ খায় না, ওরকম দেখতে আর কি, ওটাকে পানপাত্র বলা হয় আর কি। মদের যে গ্লাস আছে, কোষটা দেখতে হ্যাঁ কেমন যেন ওরকম, ওটাকে বলে গবলেট কোষ, মিকাসকরণ করে। তাহলে ব্রাশ কোষও মিকাসকরণ করে, গবলেট কোষও মিকাসকরণ করে। প্যানেট কোষ, প্যানেট কিন্তু একজন অস্ট্রেলিয়ান বিজ্ঞানী, নাম হলো জোসেফ প্যানেট, জোসেফ প্যানেট, হ্যাঁ। তারা হলো কী ক্ষরণ করে?
অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড। মাইক্রোবিয়াল মানে কি, মাইক্রোবস মানে যেগুলো ছোটো ছোটো, যেমন ধরো ব্যাকটেরিয়া বা ছত্রাক, ছোটো ছোটো যেগুলো, এগুলোকে ধ্বংস করতে সাহায্য করে এবং প্রোটিন ক্ষরণ করে। আর্জেন্টাফিন কোষ যারা হলো সেরোটোনিন ক্ষরণ করে। লিভারপুল, এটা বৈজ্ঞানিকের নাম জোহান রোনার লিভারপুল, না পুরো নাম মানে বৈজ্ঞানিকের নাম। এরা হলো ক্ষারীয় বিকাশকরণ করে। এরপর হচ্ছে এসব গ্রন্থি থেকে খরিত রসকে আন্তিক রস বা সাক্কাস অ্যান্টেরিকাস বলে। এটা কিন্তু জ্ঞানমূলক কোশ্চিন আর কি, যে সাক্কাস সাক্কাস অ্যান্টেরিকাস, এটা পড়তো সাক্কাস অ্যান্টেরিকাস। তাহলে এটা হলো সাক্কাস অ্যান্টেরিকাস। তার সাক্কাস অ্যান্টেরিকাস, এটা হলো সাক্কাস অ্যান্টেরিকাস কাকে বলে এটা মনে রাখতে হবে। সাক্কাস মানে কি বলো তো? সাক্কাসের বাংলা অর্থ কি? সাক্কাসের বাংলা অর্থ কি হবে বলো? সাক্কাসের বাংলা অর্থ কি? সাক্কাস মানে খরিত তরল। হ্যাঁ, এই তো ছিল খরিত তরল। সাক্কাস মানে খরিত তরল। আন্তিক রসের উপাদান। আন্তিক রসের উপাদান প্রথমে পানি দেখো কত পার্সেন্ট থাকে, অজৈব পদার্থ কত পার্সেন্ট, 0.8%, জৈব পদার্থ 0.7%, এইটুকু শুধু লাগবে আর কি। হ্যাঁ, আন্তিক রসের কাজ এইগুলো পরীক্ষা আসে না, তবে পার্থক্যটা অবশ্যই করে রাখতে হবে। এটা কিন্তু বয়ের জন্য দিতে পারে। কোনটা 4টা মুখস্থ করে, এনজাইম আর পিত্তরস। তাহলে পিত্তরস তো যকৃত থেকে আসে, এটা জানেন, এখানে না বোঝার কিছু থাকবে। তবে এইটা অনেক বোঝার পরিপাকের স্নায়ুতন্ত্র ও হরমোনের ভূমিকা। তো পরিপাকের স্নায়ুতন্ত্রের ভূমিকা প্রথমে দেখো, প্রথম এখান থেকে আমি বলছি যে পরিপাকের স্নায়ুতন্ত্রের ভূমিকা। তো মানুষের ক্ষুধা ও খাদ্য গ্রহণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে মস্তিষ্কের হাইপোথ্যালামাস অবস্থিত ক্ষুধা কেন্দ্র বা হাঙ্গার সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা একটা এমসিকিউ। এখন দেখো যে দুটি ভিন্ন ধরনের স্নায়ুতন্ত্র মানুষের খাদ্য পরিপাক নিয়ন্ত্রণ করে, দুটো ভিন্ন ধরনের স্নায়ুতন্ত্র। একটা নাম হলো একজোটিনচিক প্লেক্সাস বা বহির্নিহিত স্নায়ুজাল। প্লেক্সাস মানে স্নায়ুজাল, প্লেক্সাস মানে স্নায়ুজাল। বহির্নিহিত মানে কি, যেটা বাইরে থেকে কাজ করে। যেমন তুমি খাচ্ছ না কিন্তু খাবারের কথা ভাবছো, অথবা চোখ দিয়ে কোনো ভালো খাবার দেখতে পাইছো, তুমি ক্ষুধার্ত, গরুর মাংস ভাজছে, এটা দেখছো, তোমার খিদে লাগে। হ্যাঁ, দেখলে আরও বেশি খিদে লাগে, খেয়ে খাওয়ার সময় হচ্ছে খাইতে পারলে ভালো হতো এরকম। তাহলে এটা হলো বাইরে দিকে কাজ করে, তাই এর নাম বহির্নিহিত স্নায়ুজাল। আর অন্তর্নিহিত স্নায়ুজাল মানে হলো যে খাবার মধ্যে চিবাচ্ছ, পেটের মধ্যে খাবার পড়েছে, তখন যে স্নায়ুগুলো কাজ করে সেটা হলো অন্তর্নিহিত স্নায়ুজাল বা ইন্টেনসিভ প্লেক্সাস। বোঝা গেল কি? তো সেটাই এখানে বলা হয়েছে। ইন্টেনসিভ প্লেক্সাস হলো খাবার না খেয়ে দূর থেকে তুমি খাবার দেখলা বা খাবারের স্বাদ গ্রহণ করলাম, মানে ওই নাকে গন্ধ শুকলো আর কি। হ্যাঁ, এই আর কি। এখন দেখো যে ইন্টেনসিভ প্লেক্সাস, এই ইন্টেনসিভ প্লেক্সাস সে আবার দুই রকমের প্রতিক্রিয়া থাকে। ইন্টেনসিভ প্লেক্সাসে দুই ধরনের প্রতিক্রিয়া থাকে। প্রতিক্রিয়া মানে তো জানো, প্রতিক্রিয়া মানে কি, যে একটা ক্রিয়া হবে তার পরিবর্তে আবার একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যাবে, এটাকে বলে প্রতিক্রিয়া, তাই না? যেমন আলো একটা দেওয়ালে দিয়ে আবার রিফ্লেক্স করে না, সেরকম আর কি। এই জন্য এর নাম হলো প্রতিক্রিয়া। তো দুই ধরনের কেন, যে যেমন একটা হলো মাইন্ডেরিক স্নায়ুজাল আর একটা হলো সাবমিউকোসাল স্নায়ুজাল। তো কোনটা কি দেখো, যেটা হলো মাইন্ডেরিক স্নায়ুজাল, মায়ো মানে তো বেশি, মায়ো মানে বেশি, অ্যান্টেরন মানে পরিপাক নালী। তাহলে পরিপাক নালীর বা পুষ্টিক নালীর মসৃণ পেশিগুলো সংকোচন প্রসারণ যেটা হয় আর কি, পেশিটিসি প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এটাই হলো ইন্টেনসিভ প্লেক্সাসের একটা যে মাইন্ডেরিক স্নায়ুজাল। তাহলে যে স্নায়ুগুলো স্বয়ংক্রিয়ভাবে আমাদের পাকস্থলীর সংকোচন প্রসারণ পাচ্ছে আর কি, সেটা হলো মাইন্ডেরিক স্নায়ুজাল। আরেকটা আছে সাবমিউকোসাল স্নায়ুজাল। সাবমিউকোসাল স্নায়ুজাল কোনটা, যে আমাদের পাকস্থলীতে ধরো এটা যদি পাকস্থলীর প্রাচীর হয়, তো পাকস্থলীর মনে করো এইখানে আছে নিউক্লিয়াস, এরা নিউক্লিয়াস স্তর, এটা হলো মিউকাসের স্তর। এর নিচে আরেকটা স্তর থাকে যেটা হলো স্নায়ুতন্ত্রযুক্ত স্তর। এই স্তরকে বলা হয় সাবমিউকোসাল স্তর। যদি আমাদের পাকস্থলীর মধ্যে খাবার পড়ে, তাহলে সেই পড়লে কী হবে, এই স্নায়ুগুলো আঘাত পাবে, তখন কিন্তু ইন্টেনসিভ মানে ভিতরে খাবার গেছে, তখন কিন্তু তার কাজ শুরু করে দেবে। এটা হলো যে সাবমিউকোসাল স্নায়ুজাল। এইগুলো কিন্তু সবই হলো এমসিকিউ বা জ্ঞানমূলক ধরনের কোশ্চেন, সৃজনশীল না।
এবার দেখো ইন্টেনসিভ প্রেগনেন্সিকে বিজ্ঞানীরা মানুষের দ্বিতীয় মস্তিষ্ক বলছে। কেন বলছে দেখো, যে এখানে খাবার করলে এখানে স্নায়ুগুলো একে একে কাজ শুরু করে দেয়, এই জন্য এর নাম দ্বিতীয় মস্তিষ্ক বলা হচ্ছে। এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে সেটা হলো লালাক্ষরণ দুইটা ভাবে হতে পারে, একটা হলো অনবদ্য আর একটা হলো সাপেক্ষ। তো মনে রাখতে হবে অনবদ্য মানে মনে রাখবো অন্ন আছে, মুখে অন্ন আছে, এটা হলো অনবদ্য। মুখে খাবার আছে, মুখে অন্ন আছে, এটা হলো অনবদ্য। আর সাপেক্ষ হলো যে মুখে কিন্তু খাবার টাবার কিচ্ছু নাই। তো এটা কীভাবে কাজ করে, একটাকে বলা হচ্ছে আনকন্ডিশনাল আর একটাকে বলা হচ্ছে কন্ডিশনাল। মানে লালাক্ষরণ দুই ভাগে হয়, একটা কন্ডিশনাল একটা আনকন্ডিশনাল। তো প্রথমে এই বিষয়টি একটু বুঝো কেন কন্ডিশনাল। কারণ হলো তুমি যদি আগে থেকে পূর্ব অভিজ্ঞতা না থাকে, এটা শব্দ কেন কন্ডিশনাল মানে শব্দ। লালাক্ষরণের ক্ষেত্রে শব্দ কি, যে তুমি যদি পূর্ব অভিজ্ঞতা না থাকে তাহলে তোমার খাবার দেখলে কিন্তু তোমার মুখ দিয়ে লালা বের হবে না। যেমন ধরো কেউ ধরো পুকুরের মাংস রান্না, তোমার ক্ষুধার্ত থাকলে তোমার কি মুখ দিয়ে লালা বের হবে? কারণ শব্দ হলো যে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। পূর্ব অভিজ্ঞতা যদি থাকে যে এইটা খুবই টেস্টি খাবার, যেমন আমরা জানি গরুর মাংস টেস্টি, তাহলে এইটা রান্না হলে তুমি ক্ষুধার্ত থাকলে এটা তোমার শক্ত যে তুমি যেহেতু আগে থেকে জানো খাবারটা টেস্টি, তাহলে তোমার মুখে লাগায়, তোমার মাংস যদি এনজয় করা হবে। ঠিক আছে, তাহলে এটাই হলো কন্ডিশনাল, যে খাবার তুমি না খেয়েও তোমার যদি পূর্ব অভিজ্ঞতা থাকে যে এই খাবারটা টেস্টি, এটাই হলো শব্দ, তাহলে তোমার মুখে লালা আসবে খাবার না খেয়েও। এটাই হলো কন্ডিশনাল। আর আনকন্ডিশনাল হলো যেটা হলো সহজাত। সহজাত মানে কি, সহ মানে সাথে, জাত মানে জন্ম, মানে জন্মের সাথে 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 যেটা আসছে। যেমন আমরা মুখে খাবার চিবালে লালা আসবেই, এটা হলো একটা জন্মগতভাবে আমাদের একটা সিস্টেম। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো সহজাত। এবং এইটা কিন্তু খাদ্য আনকন্ডিশনাল, এটা সত্যের সাথে জড়িত না। খাদ্য তুমি মুখে চিবালে লালা আসবে, এটাই স্বাভাবিক। বুঝা গেল কি? জোয়ার এই দুটো বুঝলে কিনা বলো আগে, আনকন্ডিশনাল আর কন্ডিশনাল। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এবার পরের অংশে আসি আমরা। গ্যাস্ট্রিক রসক্ষরণ, এটা কিন্তু গ্যাস্ট্রিক রসক্ষরণ এইটা কিন্তু আবার হচ্ছে তিনটি পর্যায়ে করিতে হয়। গ্যাস্ট্রিক রসক্ষরণটা তিনটা পর্যায়ে করিতে হয়, তাই বলছে তিনটা পর্যায়ে করিতে হয়। তার মধ্যে হচ্ছে একটা হলো স্নায়বিক পর্যায় বা মস্তিষ্ক দশা, যেইটাতে মস্তিষ্ক ভূমিকা রাখবে সেটাই হলো মস্তিষ্ক দশা বা স্নায়বিক পর্যায়। তাহলে মস্তিষ্ক ভূমিকা রাখা মানে তুমি মুখ দিয়ে খাবার চিবাচ্ছ, অথবা মুখ দিয়ে খাবার না চিবেও খাবার দর্শন করছো, খাবারের কথা ভাবছো, ঠিক আছে, অথবা তোমার হচ্ছে যে খাওয়ার কথা ভাবলেও কিন্তু মুখে শুধু লালা আসে না, কাউন্সিলিতে এনজাইম ক্ষরণ হতে শুরু করে দেয়। তাহলে এটা স্নায়ুর কারণে হচ্ছে। কেন স্নায়ুর কারণে হচ্ছে, তুমি খাবার যদি চোখ দিয়ে দেখো তাহলে অপটিক স্নায়ু কিন্তু ব্রেনে খবর দিচ্ছে যে এই খাবারটা তুমি দেখছো, তার মানে তুমি এখন খাবা, ব্রেন তাই মনে করবে। তখন আগেই কিন্তু মুখে লালা দিবে এবং কাউন্সিলিতে বিভিন্ন এনজাইম দিতে শুরু করে দেবে। এই জন্য এটাকে বলা হচ্ছে স্নায়বিক পর্যায়ে বা মস্তিষ্ক দশা, যেহেতু মস্তিষ্ক থেকে নির্দেশনা আসা লাগে। তাহলে আগেই পাকস্থলীতে এনজাইম আসে কেন, খাবার আসার পূর্ব উপস্থিতি হিসেবে আগেই পাকস্থলীতে এনজাইম হাইড্রোলিসিসে আসতে শুরু করে দেয়। কিন্তু এটা স্নায়ু মস্তিষ্কের মাধ্যমে হচ্ছে বলে এর নাম হলো মস্তিষ্ক দশা। এখানে একটা কোশ্চিন অনেক আগে আসছিল ৩য় নম্বর লাইনে, পাকস্থলী গ্যাস্ট্রিক উদ্দীপনায় গ্যাস্ট্রিক রস নিশ্চিত হয় মেডিকেল 91 সালে, অনেক আগে। এবার দেখো পাকস্থলী পর্যায়ে বা গ্যাস্ট্রিক পর্যায়ে, এই পর্যায়ে কিন্তু তোমার হচ্ছে আমাদের মস্তিষ্কের সাথে কোনো সম্পর্ক নাই, মস্তিষ্কের সাথে কোনো সম্পর্ক নাই। বুঝতে পারছো? যেমন দেখো মস্তিষ্কের সাথে সম্পর্ক নাই কেন, যে ওই যে আমরা একটু আগে দেখলাম যে এটা একটি স্তর, এটা ধরো মিউকোসিস স্তর, এর নিচে হলো সাবমিউকোসিস স্তর, আগে বললাম তাই না, এটা ধরো সাবমিউকোসিস স্তর। তো এর সাথে কেন তোমার মস্তিষ্কের কোনো সম্পর্ক নাই, একটু বলে থেকে তাকাও। যে কারণ হলো যে খাবার যখন এখানে পড়তেছে তখন অভিকর্ষণ জনিত কারণে একটা প্রেশার এখানে ধবাস করে পড়ছে না, তখন এখানে একটা ডাস্ট লাগছে। ডাস্ট লাগলে সে কিন্তু ব্রেনের কাছে খবর নিয়ে যায় না যে খাবার আসছে, আমি এনজাইম ক্ষরণ করবো বা হরমোন ক্ষরণ করবো, তা কিন্তু না। এইখানে এই সাবমিউকোসিস স্তর, যেটাকে মেসনার প্লেক্সাস বলা হয়, মানে মেসনার একজন বৈজ্ঞানিকের নাম, বুঝছো? তো তিনি এটা আবিষ্কার করতেন, মেসনার প্লেক্সাস। তো তিনি সাথে সাথে সে তখন সাথে সাথে এনজাইম হরমোন এবং এনজাইম ক্ষরণ শুরু করে দেয়, যেমন গ্যাস্ট্রিন হরমোন হরণ করে দেয়, বুঝছো?
তার ফলশ্রুতিতে কি হয়, অন্যান্য এনজাইম ক্ষরণ হতে শুরু করে দেয়। তাহলে এটা ব্রেনের কাছ থেকে খবর নেয় না, ডাইরেক্ট কিন্তু, তাই না, ডাইরেক্ট। এই জন্য এটা হচ্ছে পাকস্থলী পর্যায়ে বলা হচ্ছে। আচ্ছা, এবার দেখো আন্তিক পর্যায়ে। আন্তিক মানে অন্ত্র, ডিউডেনাম থেকে নিয়ে ক্ষুদ্রান্ত পর্যন্ত যে জায়গাটা, এটা হলো আন্তিক পর্যায়। আন্তিক পর্যায়ের ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু পাকস্থলী পর্যায়ে যেহেতু বলছে না, এখানে তো হলো মস্তিষ্ক লাগবে, তাই না, যেহেতু এখানে তো শুধু পাকস্থলী বলছে না, এখানে মস্তিষ্কও জড়িত। তো আন্তিক পর্যায়ে কি কি হয়? আন্তিক পর্যায়ে যেটা হয়, খাবার যখনই দেখো, খাবার যখনই হচ্ছে না, দেখো খাবার যখন ডিউডেনামে আসবে না, এইখানে খাবারগুলো টাচ করলেই তখন হলো দুই ধরনের হরমোন এখান থেকে বের হবে। একটা হলো কোলেসিস্টোকাইনিন আর একটা সিক্রেটিন। তো সিক্রেটিনের কাজ হলো পাকস্থলীর বিভিন্ন এনজাইম ক্ষরণটা বন্ধ করে দেবে এবং পাকস্থলীর খাবার যেন ধীর গতিতে আসে সেটা দেখভাল করবে। এটা হলো সিক্রেটিনের কাজ। আর কোলেসিস্টোকাইনিনের কাজ হলো যে কোলেসিস্টোকাইনিন বের হয়ে কি করবে, এখানে যে লিভার আছে, লিভারে যে পিত্তাশয় আছে, তো এই যে পিত্তাশয় থেকে যেন মানে পিত্তরস যেন বেশি বেশি করে আসে সেটা দেখভাল করবে। এই জন্য নাম হচ্ছে কোলেসিস্টোকাইনিন। যেমন বলো কোলেসিস্টোকাইনিনের বাংলা অর্থ কি? কোলেসিস্টোকাইনিন এর বাংলা অর্থ কি বলো তো? মনে আছে? স্যার বলো কোলেসিস্টোকাইনিনের বাংলা অর্থ? ইয়ে থেকে বলে, কোলে মানে হচ্ছে এই কি বলে, ওই যে পিত্ত। হ্যাঁ, সিস্টোকাইনিন। সিস্ট মানে থলে, পিত্ত থলে। কাইনিন মানে মুভমেন্ট বা সংকোচন অনুসরণ। তাহলে কোলেসিস্টোকাইনিন যে এই যে পিত্ত আছে না, পিত্তের সংকোচন অনুসরণ ঘটায়, এদের নাম হচ্ছে কোলেসিস্টোকাইনিন। তাহলে এই হরমোনটা পিত্ত রস নিঃসরণ করতে সাহায্য করছে। তাহলে এই জায়গায় কিন্তু স্নায়ুমুখ হরমোন দুটাই ব্যবহৃত হচ্ছে। প্রথমে স্নায়ু কিভাবে হলো, যখন এই ডিউডেনামে খাবারটা আসছে তখন কিন্তু ব্রেনে খবর গেল, ব্রেন তখন হচ্ছে নির্দেশ দিল হরমোন বের হওয়ার জন্য, তাই না? তাহলে এখানে কিন্তু স্নায়ু এবং হরমোন দুটাই ব্যবহার হচ্ছে। এরপরে ধাপে দেখো অগ্ন্যাশয় রস ও পিত্ত নিঃসরণ। অগ্ন্যাশয় রস ও পিত্ত নিঃসরণ কিভাবে হচ্ছে, যে কোলেসিস্টোকাইনিন তো পিত্ত রস নিঃসরণ করছে, সিক্রেটিন কিন্তু এখানে তো অগ্ন্যাশয় আছে না, এই অগ্ন্যাশয়ের মধ্যে থেকে বিভিন্ন এনজাইম আনতে সাহায্য করছে। তাহলে পরেরটা সিক্রেটিন কিন্তু অগ্ন্যাশয় দিকে, শুধু তাই না বাইকার্বনেট আয়নও ক্ষরণ করে। বাইকার্বনেট আয়ন ক্ষরণ করে এই কারণে যে এরা খুব অ্যাসিডিক হয়ে যায়। তো অ্যাসিডিক পরিবেশটাকে ঠিক করতে গেলে তোমার হচ্ছে অ্যাসিডিক পরিবেশ ঠিক করার জন্য অবশ্যই লাগবে হচ্ছে যে আয়ন জাতীয় কিছু, তাই না, বাইকার্বনেট আয়ন তখন হচ্ছে ক্ষরণ হয়। তাহলে এইটুক পর্যন্তই পড়ে আসো, কারণ কারেন্ট চলে গেছে, তো এইটুক পর্যন্ত পড়ে আসো, আগামী দিন পড়া ধরবো সব দুজনকেই, হ্যাঁ, আর 2 দিনের মধ্যে শেষ হবে।